হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সাইবারস্পোর্ট 20-তে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস টোকিও ড্রিফট নামে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি। আর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার নাম শুনলেই আমাদের চোখে যেসব অভিনেতা এবং অভিনেত্রীদের ছবি ভেসে ওঠে, এই সিনেমায় তাদের কেউই নেই আর কি। তবে সিনেমাটার কাহিনীটা যথেষ্ট ভালো লেগেছে আমার। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল কাহিনীতে চলে যাই। তো মুভির কাহিনী শুরু হয় আমেরিকাতে, আর এখানে আমরা দেখি এই গল্পের মূল চরিত্র শন বসওয়েলকে। আর কলেজে আজকে তার প্রথম দিন, এবং কলেজের ভেতরে তার গাড়ি দেখে একটা মেয়ে মুগ্ধ হয়ে যায়। আর সে এসে বলে, তোমার গাড়িটা তো বেশ সুন্দর। আর তখনও শন ফ্লার্ট করে উত্তর দেয়, গাড়ির চালকও বেশ হ্যান্ডসাম। বাট ওদের কথার মাঝখানেই সেই মেয়েটার বয়ফ্রেন্ড চলে আসে, যার নাম হচ্ছে ক্লে। আর সে শনকে বলে, চুপচাপ তোর এই ফালতু ভাঙ্গারি গাড়ি নিয়ে এখান থেকে চলে যা, তা না হলে আমার হাতে যদি পড়ে যাস তোকে মেরে এমন অবস্থা করবো, তোর অবস্থা খারাপ করে দেবো। বাট তখন শনও ওকে পাল্টা বলে দেয়, যদি মারামারির বা পাল্লাপাল্লির এত শখ থাকে, মুখ দিয়ে নয় গাড়ি দিয়ে লড়াই কর। তো এরপর তাদের মধ্যে শুরু হয়ে যায় রেসিং চ্যালেঞ্জ। পুরো কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সবাই চাচ্ছিল ওদের মধ্যে রেসটা দেখতে। তো এরপর ক্লে আর শনের মধ্যে ওঠে দারুণ একটা রেসিং কার প্রতিযোগিতা। আর ওই মেয়েটা যেহেতু ক্লের গার্লফ্রেন্ড ছিল, এই কারণে সে ক্লের সঙ্গে থাকে আর কি। এবং তাদের মধ্যে আমরা একটা চমৎকার রেসিং দৃশ্য দেখতে পাই। আর এখানে লক্ষ্য, শনের গাড়িটা পুরনো ছিল, তবে তার ড্রাইভিং স্কিলটা অনেক ভালো হওয়ার কারণে, আর তাছাড়া সে গাড়ি রিপেয়ারও করতে পারতো, এই কারণে সে ক্লের যে রেবলেট গাড়িটা ছিল সেটাকে টক্কর দিচ্ছিল এবং রেস খুব ভালো মতোই চলছিল। কিন্তু একটা জায়গায় এসে শনের সামনে রাস্তা বন্ধ হয়ে যায়, আর এই কারণে সে তার গাড়িটা উড়িয়ে একটা বিল্ডিং ভেঙে বের হয়ে যায়। কিন্তু এইবার সে গাড়ির নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে, আর এই কারণে দুজনের গাড়ি একজন আরেকজনের সাথে ধাক্কা খায় এবং দুজনেই মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয়। এবং এই খবর যখন কলেজে ছড়িয়ে পড়ে, তখন কলেজ কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং এখানে দেখতেই পাচ্ছ তিনজনের অবস্থায় দেখার মতো ছিল, বিশেষ করে শনের তো পুরো দাঁতও ভেঙে গিয়েছিল। তবে তারপরে সে অবস্থা মেয়েটির দিকে তাকিয়ে শয়তানে একটা হাসি দেয়। আর এরপর আমরা দেখি এদিকে শনকে প্রিন্সিপালের কেবিনে ডাকা হয়, আর তখন এখানে একজন পুলিশ ইন্সপেক্টর ছিল। আর ওই পুলিশ ইন্সপেক্টর তখন শনকে বলে, গাড়ির দুর্ঘটনা ঘটিয়েছিস, ওরা তো ধনী কিন্তু তুই তো গরিব, কিন্তু কাউকে না কাউকে তো আমার জেলে পাঠাতে হবে, তাহলে সেটা তুই হ। বা ঠিক তখনই শনের মা এখানে চলে আসে শনকে বাঁচাতে। আর তিনি পুলিশ অফিসারের সাথে কথা বলতে থাকেন এবং তাকে বোঝান যে তারা এই শহরে নতুন এসেছে, এখানে কাউকেই চেনে না। তবে এখানে শনের মা কথা দেয় তিনি তার ছেলে বা সবকিছু ঠিক করে দেবেন এবং প্রতিশ্রুতি দেন ক্ষতিপূরণও দেবেন, মানে পুলিশের কিছু ঘুষ দেবে আর কি। তো এরপর পুলিশ শনকে ছেড়ে দেয়। আর বাইরে এসে শনের মা শনকে বলে, তুমি আর এখানে থাকবে না, আমি তোমাকে তোমার বাবার কাছে পাঠিয়ে দেবো। এরপর দৃশ্য বদলে যায় প্লেনে, আর শনকে দেখা যায় শন প্লেনে করে আমেরিকা থেকে টোকিওর জাপানে যাচ্ছে। আর এরপর আমাদের সামনে আসে টোকিও শহরের দৃশ্য, লম্বা পরিষ্কার রাস্তা, ঝলমলে উঁচু ভবন, মানে টোকিও অন্য লেভেলের একটা সিটি। তবে এটা আমাদের জন্য নয় আর কি, শুধুমাত্র যারা জাপানিজ তাদের জন্য ওইখানে মজা আছে। আর জাপানিজরা কখনোই ওদের মতো দেখতে নয়, ওই রকম মানুষকে কখনোই আপন করে নেয় না। তো যাই হোক, কতক্ষণ পরে শন পৌঁছে যায় ওদের বাবার বাড়িতে, কিন্তু ওর বাবা ওকে দেখে মোটেও খুশি হয় না এবং বলে, আমি তো ভেবেছিলাম তুমি কাল আসবে, কারণ আমেরিকা আর টোকিওর টাইমের মধ্যে একটু পার্থক্য রয়েছে। বাট শন উত্তর দেয়, সমস্যা নেই, ভুল তো মানুষই করে, ভুল করে চলে এসেছি। তো ওদের কথাবার্তায় বুঝতে পারি ওদের বাপ ওকে খুব পছন্দ করে না। আর তাছাড়া ওর বাপে হচ্ছে আর্মিতে চাকরি করে, মানে আমেরিকা তো দাদাগিরি ফলাতে পৃথিবীর সব দেশে একটা করে সেনাবাহিনীর বেস বসিয়ে রেখেছে। তো জাপানও বেস রয়েছে, সেখানে ওর বাবা আর কি চাকরি করে। তো এর পরের দিন আমরা দেখতে পাই শনের বাবা শনকে টোকিওর একটা বিশেষ স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর এরপর ও করেছে কি, স্কুল ড্রেস পরে টোকিওর রাস্তা অনেক কষ্টে ঘুরে ঘুরে স্কুলে পৌঁছায়। তবে রুম খুঁজতে ওর সমস্যা হয়, তো তারপরও লাস্ট মাস্ট ও নিজের রুমটাকে গিয়ে পৌঁছায়, ক্লাসরুমে গিয়ে পৌঁছায়। আর ক্লাসে ঢোকার পরে শিক্ষক বারবার ওর উপর চিৎকার করতে থাকে। তো শন কিছুই বুঝতে পারছিল না শিক্ষক কি বলছে। বাট তখন সেখানে একটা মেয়ে বসেছিল যার নাম হচ্ছে নীলা। সে জাপানিজ ছিল না, তবে তারপরেও সে জাপানিজ ভাষা বুঝতো। আর এই জন্য সে শনকে বলে, টিচার আসলে তোমার জুতার ব্যাপারে বলছে, ওয়াকাবি মানে জুতা। আর টোকিওর স্কুলের নিয়ম হচ্ছে স্কুলের ভেতরে স্কুলের স্পেশাল জুতা পরে আসতে হবে, আর এটা কোনো সাধারণ জুতাও নয়। তো যাই হোক, এরপর ক্লাস শেষ হওয়ার পরে সময় আসে ব্রেকের, আর ইন্টারভেলের সময় সবাই নিজেদের লাঞ্চ খাচ্ছিল। আর তখনই সেখানে শনের সাথে দেখা হয় এই গল্পের আরেকটা চরিত্রে, যার নাম হচ্ছে টুইঙ্কি। আর একটু জোকার ক্যারেক্টার, ধনির দুলাল জোকার ক্যারেক্টার। তো টুইঙ্কি এখানে এসে ওকে বলে, তুমিও একজন আর্মি সোলজারের ছেলে, আমিও একজন আর্মি সোলজারের ছেলে, আবার তুমিও আমেরিকান আমিও আমেরিকান। তো তোমার এখন থেকে যা কিছু দরকার, সেটা হোক খাওয়ার জিনিস থেকে শুরু করে পোশাক বা গাড়ির যন্ত্রাংশ, যা মনে হয় তাই আমার কাছে চাইতে পারো, আমার কাছে সব আছে, তুমি চাইলে খুব কম দামে আমি তোমাকে সব দিতে পারবো। বাট শন বলে, বিষ খাওয়ার চাইলে নাই, তোর কাছ থেকে আমি টাকা দিয়ে কি কিনবো, ভালো হয় তুই এখান থেকে যে আমাকে একলা থাকতে দে। বাট তখনই টুইঙ্কি করে কি একটা স্টিয়ারিং হুইল বের করে, আর শন এটা দেখেই বোঝা যায় যে এটা নর্মাল স্টিয়ারিং হুইল নয়, এটা নসে ব্যবহার করা হয়, আই মিন রেসিং কারের আর কি স্টিয়ারিং হুইল। তো শন বলে, তুমি কি এটা আমার কাছে বিক্রি করতে পারবে? টুইঙ্কি সঙ্গে সঙ্গে না করে দেয় এবং বলে, এটা আমার প্রিয় গাড়ির স্টিয়ারিং হুইল এবং এটা আমি কাউকেই দেবো না। তখন শন বলে, তোমারও কি গাড়িও আছে, তুমি কি আমাকে গাড়ি দেখাবে? তো এরপর স্কুল শেষে টুইঙ্কি করে কি শনকে তার গাড়ি দেখাতে নিয়ে যায় এবং দেখতেই পাচ্ছ এখানকার গ্যারেজের সিস্টেমটা ভাই সিরিয়াসলি গাড়ি মনে করে চেঞ্জ হচ্ছে। তো ফাইনালি একটা সবুজ রঙের গাড়ি আসে, নোয়া টাইপের, যেটার পেছনে হাতের মুষ্টির মতো চিহ্ন আঁকা ছিল। তো টুইঙ্কি বলে, এই
গাড়িটার উপর আমি অনেক আফটার মার্কেট কাজ করিয়েছি। এটার গাড়ির ভেতরে ইঞ্জিনের মধ্যে এমন পিস্টন সিস্টেম লাগানো রয়েছে যার ফলে এটা অনেক দূরে ভাগতে পারে এবং এটার গিয়ার অনেক দ্রুত শিফট হয়। আর এই গাড়ি নিয়ে তুমি যদি রেস করো সেই লেভেলের মজা পাবে। আর আমরা তো জানি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের মনে করো যে ব্লাড লাইনে হচ্ছে মেয়ে, মদ, জুয়া, পার্টি, রেসিং। তো তখন টুইঙ্কি আর শন পৌঁছে যায় টোকিওর একটা আন্ডারগ্রাউন্ড রেসিং ব্যাটলে। আর এখানে শনের সাথে আবারও নীলার দেখা হয়। আর যখন তারা কথা বলছিল তখনই নীলার বয়ফ্রেন্ড ডিকে চলে আসে। আর ডিকে মানে হচ্ছে ড্রিফট কিং, কিন্তু ওর অরিজিনাল নাম হচ্ছে তাকেশি। তো যাই হোক ওদের মধ্যে তর্কাতর্কি হয়। আর তখন শন বলে তুমি জাপানিজে কি বলছো, লড়াই করতে হলে ইংরেজিতে বলো, আর তোমার যদি সাহস থেকে আমার সাথে রেসের প্রতিযোগিতা করো। আর এই সব কথা সেখানে বসে থাকা হান দেখছিল, মানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের একমাত্র পরিচিত চেহারা, দেখতেই পাচ্ছ। এবং ও দেখতে পায় এই ছেলেটার মধ্যে সাহস আছে। তবে এখানে আমাদের নায়ক শনের কাছে কোনো গাড়ি ছিল না, তো এই জন্য ভাবে রেসটাও ক্যান্সেল করে দেবে। বাট তখন এখানে হান চলে আসে আর সে শনকে বলে এই নাও চাবি, তুমি আমার গাড়ি চালাও। আর তখনই টুইঙ্কি শনকে বলে এই গাড়িকে সবাই হানের মোনালিসা বলে। এই গাড়িটার ভেতরে এত মডিফাই করা হয়েছে, এত সুন্দরভাবে করা হয়েছে, এই গাড়ি চললে মনে হয় বাতাসের সঙ্গে পাল্লা দিচ্ছে। আর হানের যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাজদা RX-7 এবং এই গাড়িটা তো মনে করো খুবই জনপ্রিয়তা পেয়েছিল সিনেমার পরে। বাংলাদেশে ওই গাড়িটা আছে, দাম 10-12 লাখ টাকার মতো আর কি। তো যাই হোক এরপরই শন আর ডিকের মাঝে শুরু হয়ে যায় চমৎকার একটা রেস। আর এই সিনেমার নামটা কিন্তু হচ্ছে টোকিও ড্রিফট, মানে এখানে প্রচুর ড্রিফটিং থাকবে। ড্রিফটিং ব্যাপারটা হচ্ছে কি রেস তো মনে করো একবারে ডাইরেক্ট খাড়া রেস, ওইরকম খাড়া রেস না, খাড়া টান না, মানে আঁকা বাঁকা রাস্তা থাকবে, তোমাকে ড্রিফট করে খাড়া টান দিয়ে যেতে হবে। তো যাই হোক এখানে আমরা দেখতে পাই তাকাশি তার ড্রিফটিং পার্ট দেখিয়ে গাড়িটাকে ভালোভাবে ড্রিফট করে বেসমেন্ট থেকে বিল্ডিং এর টপে পৌঁছানোর যে রাস্তা সেখানে যাওয়ার চেষ্টা করছে। তবে শন তো সারা জীবন খাড়া টান দিয়েছে, তো জীবনে ড্রিফট করেনি। তো এই জন্য যেটা হয় ও হনের MX-7 গাড়িটার 12টা বাজিয়ে দেয়, দেয়ালের সাথে ধাক্কা খায়, গাড়ির অবস্থা একদম নাজেহাল করে দেয়। এবং ফাইনালি রেস যখন শেষ হয় তখন ডিকে তো রেস জিতে যায়, কিন্তু হানের গাড়ি পুরো সাফারি কিরকিরা হয়ে যায়। আর এখনো লক্ষ্য নীলা যদিও ডিকে কে ভালোবাসতো না, কিন্তু নীলা ডিকের কাছে অনেক টাকা পয়সার দিক দিয়ে ঋণ ছিল, তো এই কারণে না চাইতেও ডিকের সাথে আর যেতে হয়। মনে করো ডিকের কাছে নীলা একটা রক্ষিতা গোলামের মতো। তো যাই হোক এরপর শন লেট করে বাড়িতে আসার এই জন্য তাকে বাবা তার অনেক রাগারাগি করে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে। তো এখানে শন বলে যে আলাইন ভাইয়ের জিমে গিয়েছিলাম, এই জন্য একটু লেট হয়েছে, কালকে থেকে আমি আর লেট করবো না। তো পরের দিন শন যখন স্কুলে যায়, স্কুল শেষ হওয়ার পরে ও বাইরে বেরিয়ে দেখতে পায় হান ওর জন্য অপেক্ষা করছে। তো শন তখন হানকে বলে তুমি টেনশন করিও না, আমি তোমার সকল টাকা দিয়ে দেবো, কিন্তু আমার কাছে এখন কোনো টাকা নেই। বাট হান বলে আমি তোমার কাছ থেকে তো টাকা নিতে আসিনি, আমি চাচ্ছি তোমার সময়, আর আমি চাই তুমি আমার জন্য কাজ করো। আর এরপর সে করে কি হানকে একটা জায়গায় পাঠায় টাকা আনতে, যেটা একটা মনে করো কি স্ট্রিম বাতের জায়গা ছিল আর কি। তো সেখানে অনেক লোক একসাথে শাওয়ার নিচ্ছিল। তো শন সেখানে গিয়ে একটা মোটা লোকের কাছে টাকা চায়, কিন্তু ওই লোকটা ওকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। কিন্তু শন হার মানে না এবং শেষ পর্যন্ত তার কাছ থেকে টাকা নিয়েই ছাড়ে। আর তারপর সোজা হানকে ধরিয়ে দেয়, মনে করে কিস্তির টাকা আর কি। আর তখনই হানের মনে হয় যে না এই পোলাটাই আমার কাজে লাগবে, ওকে আমি কাজে লাগাতে পারবো। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর এরপর আমরা একদিন দেখতে পাই হান আর শন একসাথে টোকিওর রাস্তায় ঘুরছে, অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে, কিন্তু পুলিশ ওদের দেখে কিছুই বলছে না। তো শন অবাক হয়ে যায়। আর তখন হানকে ওই জাপানিজটাকে বলে দেখো জাপানে তুমি যদি গাড়ি 120 কিলোমিটারের উপরে গতিতে চালাও তাহলে পুলিশ তোমার পিছু নেবে না, কারণ পুলিশ জানে এই গাড়ির পিছু করে লাভ নেই, ওকে ধরতে পারবো না, কারণ জাপানের রাস্তা পুরো ক্লিয়ার কাট রাস্তা, আর কোনো গাড়ি যদি স্পোর্টস কার হয় তাকে ধরা যায় না। আর এই জন্য তুমি যদি 120 কিলোমিটার উপরের গতিতে রেস করো, গাড়ি চালাও, কেউ তোমার পিছু নেবে না এবং তুমি তোমার ডেস্টিনেশনে আরামসে পৌঁছাতে পারবে এবং রেস করলে রেসের মজা নিতে পারবে। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে।
তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো। সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে, শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো এরপর তারা পৌঁছে একটা চমৎকার পার্টিতে, যেখানে অনেক মেয়ে ছিল, মদ ছিল। তো ওখানে শন আর টুইঙ্কিতে গিয়েছিল। ওদের দুজনে তো মনে করে মনে লাড্ডু ফুটে যায়। ওদের কাছে মনে হয় জীবনটা সবসময় এরকমই থাকতো, সারা জীবন এখানেই থাকতে পারতো, খালি ডান্স আর চিল করতাম। তো এরপর তারা যখন বার থেকে বের হয় তখনই মেইন লোকেশনে চলে আসে, যেখানে অনেক বড় একটা গ্যারেজ ছিল, সেটা ছিল হানের। আর সেখানে লাল রঙের একটা গাড়িও ছিল। আর তখন শন সেটা দেখে বলে গাড়িটা তো চমৎকার। আর তখন হান বলে এটা তোমার জন্যই। শন বলে আসলেই? হান বলে হ্যাঁ, আর তুমি আমার জন্য কাজ করবে, তোমার তো একটা গাড়ির প্রয়োজন তাই না? তো এরপর থেকে শনের ড্রিফটিং প্র্যাকটিস শুরু হয়ে যায় এবং এক এক করে বারবার ড্রিফট করার চেষ্টা করতে থাকে, কিন্তু কয়েকবারই সে দেওয়ালের সঙ্গে বাড়ি খায় এবং গাড়িতে ডেন্টের কাজ এনে ফেলে, মানে করো যে রং উঠিয়ে ফেলে। তবে একটু একটু করে শিখতে থাকে। আর এরপর সে ঘরে ফিরে তার বাবার একটা গাড়িকে ঠিক করে দেখে। আর শন তখন তার বাবাকে জিজ্ঞাসা করে আপনি কি কখনো এই গাড়িটা চালিয়েছেন? মানে কি আজগুবি একটা প্রশ্ন। তবে আর বাবা এখানে আজগুবি উত্তরটা দেয় না, তবে কখনো যদি সুযোগ হয় আমি এই গাড়িটা ড্রাইভ করবো। এই গাড়ির ইঞ্জিনে অনেক কাজ করা বাকি, আর যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছে, নতুন একটা ইঞ্জিন কেনার টাকা আমি পাচ্ছি না। তো যাই হোক, এখন আমি কথাটা বুঝতে পারলাম ওই গাড়িটা অনেক নাম করা মডেলের গাড়ি, ওর বাবা আর কি সেকেন্ড হ্যান্ডে কিনেছে, যেটা ঠিক করে চালাতে হবে, অনেক টাকা লাগবে আর কি ঠিক করতে। তো যাই হোক, পরের দিন স্কুলে গেলে শন জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড টুইঙ্কি মার খাচ্ছে, আর তাকে মারছিল ডিকের একটা বেস্ট ফ্রেন্ড। তো ওদের দুজনকে থামাতে শন সেখানে মাঝখানে চলে আসে। শন বলে ওকে মারছে কেন, তোমার কিছু বলার থাকলে আমাকে বলো। তো ওদের মধ্যে একটা ফাইট কিন্তু হয়ে যেত, বাট তখনই সেখানে নীলা চলে আসে। আর সে শনকে বলে এদের সঙ্গে পাঙ্গা নিও না, এরা আন্ডারওয়ার্ল্ড আর মাফিয়ার সঙ্গে কানেক্টেড, নিজের ভালো চাইলে এদের সঙ্গে লাগতে এসো না। আর এরপর দেখতে পাই আমরা সন্ধ্যায় শন হানের সঙ্গে দেখা করে এবং বলে তুমি তো ড্রিফটিং জানো ভালোই, তুমি তাহলে কখনো ডিকের সাথে রেস করনি কেন? আই মিন ওই জাপানিজ যেটা আছে, যেটা ওকে শেল্টার দিচ্ছে, ওকে বলছে আর কি। তো হান তখন বলে গাড়ি চালানো আমার শখ, তবে এটাকে আমি এইসব পোলাবাইনা কাজে ব্যবহার করি না, তবে তুমি যদি দেখতে চাও কিভাবে আমি গাড়ি চালাই একটু অপেক্ষা করে দেখাই। তো এরপর হান করে কি একটা রোডের মাঝখানে চলে আসে, যেখানে আরেকটা স্পোর্টস কারে দুটা সুন্দরী মেয়ে বসেছিল। তো হান এখানে নিজের স্কিলস দেখিয়ে পুরো গাড়িটিকে ড্রিফট করতে থাকে এবং গাড়িকে রাউন্ড করে ঘোরাতে থাকে, এবং তার স্কিলস দেখে মেয়েগুলো তো ফিদা হয়ে যায় এবং ওই মেয়েগুলো তাদের নাম্বার হানকে দিয়ে চলে যায়। আর হানের এত সুন্দর ড্রিফটিং দেখে শনও চায় হানের সঙ্গে প্র্যাকটিস করতে। আর এরপর সে পাহাড়ে হোক কিংবা বেসমেন্টের সব জায়গায় তার সাথে প্র্যাকটিস করতে শুরু করে এবং শন পুরোপুরি ফোকাসড থাকে কিভাবে সে নিজের স্কিলস আরো ডেভেলপ করা যায়। আর এসব কিছু সেখানে থাকা নীলাও দেখছিল। তো নীলা চাচ্ছিল শন ড্রিফটিং এর আসল ডিপথটা জানো, আর এর জন্য সে শনকে নিয়ে পৌঁছে যায় টোকিও শহরের পাহাড়ে। আর সে তাকে বলেছিল এই পাহাড়ের সবাই তাদের জীবনের প্রথম ড্রিফটিং করেছে, আমি যখন ছোট ছিলাম আমিও এখানে অনেকবার এসেছি এবং আমার ড্রিফটিং আমি এখানেই শিখেছি, আর আমি চাই তুমি এখানে প্র্যাকটিস করো যাতে তোমার স্কিলস আরো বেটার হয়। তো যাই হোক, সেখানে তারা কোয়ালিটি টাইম কাটায়। আর পরের দিন সকালে শন যখন প্র্যাকটিস করছিল তখনই গ্যারেজে ডিকে আসে, আর সে এসে শনকে মারতে থাকে আর সোনার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তো হান জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো, কি হয়েছে? ডিকে তখন শনকে বলে আমার গার্লফ্রেন্ড নীলার কাছ থেকে দূরে থাকবে, আর তুমি যদি ওর কাছাকাছি গিয়েছো তোমাকে আমি জানে মেরে ফেলবো। তো নীলা যখন জানতে পারে ডিকে গিয়ে শনকে মেরেছে, আর সে ডিকের সাথে ঝগড়া করতে আসে এবং বলে আমি জানি আমার কিছু ঋণ তোমার কাছে রয়েছে, কিন্তু তার মানে এই না আমি যার সাথে কথা বলবো তার সাথে তুমি গিয়ে মারামারি করবে, তুমি এটা ঠিক করোনি। বাট ডিকে তখন নীলাকে বলে তোর মা একজন পতিতা ছিল যে আমেরিকা থেকে পালিয়ে টাকা পয়সা ধার দূর করে এই টোকিওতে এসে লুকিয়েছিল এবং আমার পরিবার তোর পরিবারকে আশ্রয় দিয়েছিল, আর তুই আমার একজন রক্ষিতার চাকর এবং সবসময় তাই থাকবি। তো ওদের মধ্যে যখন কথাবার্তা চলছিল তখনই এখানে তাকেশির আঙ্কেল কামাতা চলে আসে, আর আমরা জানতে পারি কামাতা হচ্ছে টোকিওর সবচেয়ে বড় মাফিয়া এবং আন্ডারওয়ার্ল্ড ডন। তো ডিকে তাকে দেখে সম্মান জানায় এবং এই মাসের হপ্তা দেয় এবং বলে এই মাসে টাকাই কামাই করা হয়েছে, টেনশন করবেন না, আগামী মাসের চেয়ে বেশি কামাই হবে। তো তাদের যখন কথা বল চলছিল ওই সুযোগে নীলা করে কি সেখান থেকে বের হয়ে যায় এবং সোজা শনের কাছে চলে আসে। আবার ডিকেও বুঝতে পারে যে নীলা এখান থেকে বের হয়ে আর কোথাও নয় শনের কাছে গিয়েছে, তো এই জন্য সেও গাড়ি নিয়ে সোজা শনের আস্তানায় চলে আসে এবং লড়াই করা শুরু করে। আর ওকে লড়াই ঝগড়া করতে দেখে শন আর হান সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এরপর আমরা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট ড্রিফটিং সিকোয়েন্স দেখতে পাই। এখানে শনের পিছনে ডিকে, মানে আমাদের নায়কের পিছনে হচ্ছে ভিলেন ডিকে, আর আমাদের নায়ককে সাহায্য করতে পিছনে হচ্ছে হান, আই মিন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের জনপ্রিয় ক্যারেক্টার। তো তারা তিনজনই হাই স্পিড গাড়ি দিয়ে টোকিও রাস্তায় ড্রিফটিং করছিল, আর অনেকক্ষণ চেজিং চলার পরে হানের একটা বাজে দুর্ঘটনা ঘটে। এবং এখানে একটা মজার কথা বলি, এই সিনেমাটা এক্সপ্লেন করা উচিত ছিল হচ্ছে আমার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 6 এক্সপ্লেন করার পরে। অ্যাকচুয়ালি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 6 এর লাস্টে এই অ্যাক্সিডেন্টটা দেখানো হয়েছে এবং এখানে হানের যে অ্যাক্সিডেন্টটা করেছে এটা করেছে হচ্ছে ডেকার্ট শো। আমি রিকোয়েস্ট করবো এটা দেখিয়ে দেওয়ার জন্য। এবং ডেকার্ট শো হিসেবে অভিনয় করেছে এই সিনেমাতে হচ্ছে জেসন স্টেথাম। মানে যখন এই সিনেমাটা তৈরি করা হয়েছে তখন ওরা কল্পনা করেনি যে লাস্ট এর সাথে কানেকশন কি করবে। তো জেসন স্টেথামের ছবিটা একটু দেখাতে রিকোয়েস্ট করবো আর কি। তো যাই হোক, তখন শন করে কি হানকে পাশে দিয়ে তার কাছে ছুটে যেতে থাকে, বাট তখনই সেখানে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয় এবং ওখানেই হান মারা যায়। আর এই কারণে সেখান থেকে পালানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে হচ্ছে শনদের জন্য, এবং সে সোজা পালিয়ে বাসায় আসে, বাট ওর পিছনে তাকেশিও সেখানে পৌঁছে যায় এবং ওকে গুলি করে প্রায় মেরেই ফেলবে। তখনই শনের বাবা সেখানে আসে
আসে এবং গান পয়েন্ট করে তাকেশিকে, আর এবং সে তাকেশিকে বলে যদি তুমি প্রাণে বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। কিন্তু তাকেশি তো মনে করো থামার ছেলে না, ও তো মাফিয়া। তো তখন নীলা বলে যে এই ঝগড়া আমি শান্ত করছি, আর সে ডিকে কে বলে তোমার সাথে যেতে আমি রাজি আছি, এই ঝগড়া এখানেই শেষ করো। তো এখানে যেটা হয়, না চাইতেও নীলাকে ডিকের সাথে যেতে হয় শুধুমাত্র শনকে বাঁচাতে। আর এটা থেকে শনের অনেক খারাপ লাগে এবং সে ডিসাইড করে সে নীলাকে নিজের কাছে নিয়ে আসবে, বাঁচাবে। আর বাবাকে ওই কথা বলে, আর বাবা তখন বলে ঠিক আছে জাগে আমার কি। তো যাই হোক, তখন টুইঙ্কি ওর কাছে আসে এবং বলে হান তোমার জন্য কিছু টাকা জমা রেখে গিয়েছিল, আমার সাথে চলো। তো এরপর সে শনকে তার গাড়ির কাছে নিয়ে যায় এবং একটা ব্যাগ বের করে দেখায় যে যেখানে অনেক টাকা পয়সা রাখা ছিল। তো টুইঙ্কি তখন শনকে বলে হান এগুলো শুধু তোমার জন্য রেখেছিল, তুমি এগুলো যেভাবে চাও ব্যবহার করতে পারো। তো শন তখন হারামজাদা করে কি, ওর নিজের তো আর কামাইয়ের টাকা না, তাই না, সবগুলো টাকা নিয়ে যায় হচ্ছে তাকেশির আঙ্কেল কামাতার কাছে। তো ওই টাকা দেখে কেউ আর ওকে আটকায় না এবং শন করে কি হানের সব টাকা ওই তাকেশির আঙ্কেল কামাতাকে দিয়ে দেয় এবং বলে আপনার এই শহরে আমি থাকতে চাই, পাশাপাশি আপনার ভাতিজার সাথে আমি একটা রেস করতে চাই, আর এই রেসের পরে ঠিক হয়ে যাবে আমাদের মধ্যে কে বেশি যোগ্য। যদি ডিকে জিতে যায় তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাবো, আর যদি আমি জিতি আমি এই শহরেও থাকবো এবং নীলাকেও আমার কাছে আপনাকে দিতে হবে। তো ডিকো ওখানে দাঁড়িয়েছিল এবং সে তার আঙ্কেলকে বলে এই ছেলে ফালতু বকছে, ওর কথায় কান দিবেন না, ওকে বাইরে ফেলে দিয়ে আসুন। কিন্তু ডিকের আঙ্কেল বলে এই ছেলে মাত্র আমাকে টাকা ভর্তি ব্যাগ দিয়েছে, তুমি কি দেখোনি, তুমি তো এত টাকা দিতে পারোনি, আর তাছাড়া তুমিও তো একজন রেসার, তোমার কাছে রেসিং কারও আছে, তাহলে একটা রেসিং করতে সমস্যা কি, একটা রেসিং হয়ে যাক। তো এরপর ফাইনালি ডিল হয়ে যায় যে অমুক দিন রেসিং হবে 7-8 দিন পরে। তো এরপর শন গ্যারেজে ফিরে আসে হানের এবং দেখতে পায় হানের সব গাড়ি পুলিশ সিজ করে নিয়ে গিয়েছে, আর রেসিং এর জন্য ওর কাছে কোনো গাড়িই নেই। বাট তখনই সেখানে টুইঙ্কি এবং তার বন্ধুরা আসে এবং বলে তোমার কি মনে আছে তুমি এই সিনেমার শুরুতে হানের গাড়ি মোনালিসাকে নিয়ে রেস করেছিলে, যেটা হানের সবচেয়ে ফেভারিট গাড়ি ছিল, আই মিন ওই MX-7, যেটার ইঞ্জিন এখনো ঠিক রয়েছে, তো ওইটার ইঞ্জিন কেন আমরা ব্যবহার করছি না। তো এরপর শন আর তার বন্ধুরা মিলে করে কি সেই গাড়ির ইঞ্জিনটা বের করে ওর বাবার যে গাড়িটার ইঞ্জিন নষ্ট সেটাই সেট করে এবং তারপর একটা ব্র্যান্ড নিউ গাড়ি হয়েছে যেটা দেখতে অনেকটা ফোর্ড জিটির মতো, না ফোর্ড জিটি হয় কিনা। তো যাই হোক, তারা অনেক প্র্যাকটিস করতে থাকে এবং নিজের ড্রিফটিংকে টপ ক্লাস করতে সেই পাহাড়ের সাহায্য নেয় যেখানে সে অনেকবার ড্রিফট করেছে। তো এরপর ফাইনালি রেসের দিন আসে, যেদিন শন আর ডিকের মাঝে একটা জবরদস্ত রেস হবে, আর সেখানে তাদের সকল বন্ধুরা এবং ডিকের আঙ্কেল কামাতারাও আসে এবং এরপর 3-2-1 কাউন্টিং এর সাথে রেস শুরু হয়। তবে এবার কেউ কোনো ব্রা খুলে ছুড়ে দেয় না, নর্মালি রেস শুরু হয়, মানে সিনেমার প্রথম যে রেসটা হয়েছিল আর কি। তো ড্রিফটিং তো এখানে হতো এবং দুজনের গাড়ি ড্রিফট করে পাহাড় থেকে কে আগে নিচে নামবে এটা চেষ্টা করে, কারণ যে সবার আগে নামবে পুরস্কার তার হবে। আর এইদিকে ডিকে তো যাচ্ছিল তার সুনাম নষ্ট হতে দেবে না, কারণ ডিকে নামটার অর্থই হচ্ছে ড্রিফট কিং, আর সে যদি জিতে যায় তাহলে নামটাও রাখা হবে এবং শনকেও টোকিও থেকে খেদানো যাবে। আর এদিকে শন ভাবছিল সে যদি জিতে যায় তাহলে ডিকের মুখে তো চুনকালি পড়বে, পাশাপাশি সে নীলাকেও পেয়ে যাবে। তো এই ভাবনা নিয়ে তারা দুজন সেখান থেকে তাদের ড্রিফটিং স্কিল দেখে রেস করে থাকে। অনেক সময় এমন অবস্থা মনে হচ্ছিল যে তাদের দুজনের মধ্যে যে কেউ পাহাড়ে পড়ে যাবে, কিন্তু তাদের দুজনের স্কিল ছিল অনেক টপ নচ এবং একে অপরকে টেক্কা দিতে দিতে সেই পাহাড় থেকে দ্রুত নিচে নামার চেষ্টা করে। কিন্তু এরই মাঝে সেখানে ডিকের ব্যালেন্স ছুটে যায় এবং তার গাড়ির একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এই সুযোগে শন করে কি সেই রেসটা জিতে যায় এবং রেসের নিয়ম অনুযায়ী যে জিতবে সে তার ইচ্ছা অনুযায়ী সব পাবে। আর শন যেহেতু নীলাকে চেয়েছিল তাই নীলা তার হয়ে যায়, আর এর পাশাপাশি ডিকের ওই টাইটেলটাও পেয়ে যায়, আই মিন নিউ ড্রিফট কিং। তো এরপর সিনেমার শেষে আমাদের একটা রেসিং ব্যাটল দেখানো হয়, যেখানে টুইঙ্কি দৌড়ে আসে শনের কাছে এবং বলে একজন রেসার রয়েছে যে তোমার সাথে টক্কর দিতে চায়। তো শন বলে আমি এখন রেস করার মুডে নেই, আর তাছাড়া আমি তো একজন ড্রিফট কিং, আমার সাথে কে টক্কর দেবে। আর তখন টুইঙ্কি বলে ডম নামের একজন লোক রয়েছে যে হানের বন্ধু, মানে জাপানিজ ওইটার বন্ধু, ও তোমার সাথে রেস করতে চায়। আর ডমকে বুঝতেই পারছো এটা হচ্ছে ভিন ডিজেল। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আশা করছি সিনেমাটি তোমরা এনজয় করেছো। তবে এই সিনেমা দেখার পর আমি একটা কথাই বলবো, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে এই সিনেমাতে যে হান ছিল নায়ক, ওকে আর কোথাও কেন নেয়নি। সিরিয়াসলি ওর ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, ওকে কিন্তু ইউজ করতে পারতো, কিন্তু ওর ক্যারেক্টারকে কোথাও নেয়নি। তবে এই সিনেমা দেখার পর আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে মানে এই সিনেমার যে নায়ক শন, এই শনকে কেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের অন্য আর কোনো সিনেমায় নেওয়া হয়নি। তবে পরবর্তী সিনেমাতে এই শনকে 2-1 দেখানো হয়েছে, যেমন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7-এ অতিথি শিল্পী হিসেবে দেখানো হয়েছিল যে হান মরল কিভাবে এটার খোঁজ খবর নেওয়ার জন্য। আবার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9-এ জাস্ট ওকে রকেট ইঞ্জিনিয়ার হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু ওকে ভালো কোনো চরিত্রে নেওয়া উচিত ছিল আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। তোমরা বলবে যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মূল ধারার বাইরের এই সিনেমাটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে, এবং এরপরে খুব শীঘ্রই আমরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 6 নিয়ে আসবো, আশা করছি ইনশাল্লাহ।